হ্যাঁ, বলে দিয়েছি আর ভিডিওটা দেখিয়েছি। তবু অবিশ্বাস ছিল অন্য এক কারণে, যেটা দেখলে তুইও অবাক হবি। তোর ফোনে কিছু ছবি পাঠিয়েছি, চেক কর। রোহানের কথা মতো ওকে কলে রেখে মেসেঞ্জারে যেতে নোটিফিকেশন আসে। ইনবক্সে গিয়ে দেখে কয়েকটা ছবি এসেছে। সেখানেই চাপ দিতে দেখতে পায় সুইটি আর তার নিজের কিছু ছবি, কোনটাতে হাত ধরা আবার কোনোটাতে জড়িয়ে রাখা ছবি। নিজের সাথে সুইটির ছবি দেখে অবাক হয়ে রোহানকে বলে, এগুলো ছবি কই পাইলে? সব ছবি তো এডিট করা। আর বলিস না, ছবিগুলো রুহির কাছে কে জানি পাঠিয়েছে, নাম নেই। রুহি ছবিগুলো দেখে আরও বেশি ভুল বুঝেছে। সরি, ভুল বোঝানো হয়েছে। ও মনে করেছে ওই মেয়ের সাথে তোর সম্পর্ক আছে। তোর বোনের মাথায় বুদ্ধি নেই। এমনিতে তো ভালো কথা জানে, কাকে কিভাবে কথা আঘাত করতে হয় সেটাও জানে। তাহলে বুঝতে পারেনি কেন এগুলো ফেক ছবি? এখানে রুহির দোষ নেই, ওইসবের কিছু বোঝে না, আর নিখুঁতভাবে না দেখলে কেউ বুঝতেই পারবে না। রুহির তো আমার আর তোর মতো বুদ্ধি বা জ্ঞান কোনোটাই হয়নি। ভাই হোস, বোনের সাপোর্ট তো নেবে। ভালোবাসে মানুষের দূরে চলে যেতে চাওয়া আর কথা আঘাত যে কতটা কষ্ট দেয় সেটা বুঝবি না। রোহান মনে মনে বলে, তোর চেয়ে কম জানি না, বরং বেশি জানি, যেটা আমিও প্রতিনিয়ত বুঝছি। রুহি তোকে কালকে এসে নিয়ে যেতে বলেছে। তোর বোনকে বলে দিস, আজকে যখন নিতে গেছিলাম তখন আসেনি। যখন আমি আর নিতে যেতে পারবো না, সে যেমন কাউকে না চেনে একা যেতে পেরেছে, তেমন যেন একা আসতে পারবে। রুহি একা যেতে গেলে আব্বু ঝামেলা করবে, তুই আসলে ভালো হবে। এবার লড়াইটা ওর একা। ভালোবাসাকে দূরে সরে দিয়ে ও চলে গেছিল, এখন আবার কাছে আসতে হলে ওকে একা একা আসতে হবে। আমি সাদরে গ্রহণ করব, তবে আমাকে দেওয়া কষ্টের শোধ নেব। পরের কথাটা রিশাদ রসিকতার সুরে বলে, কি শোধ নেবে? সেটা তোর বোন বুঝতে পারবে। তবু চিন্তা করিস না, মারবো না, কাটবো না, শুধু একটু থাক। এখন বলবো না, তোর নিজের বোন এসব শুনতে নেই। অনেক রাত হলো, ঘুমাই। কতদিন পর একটু শান্তিতে ঘুমাবো। শালা, তুই তো শান্তিতে ঘুমোবি, কিন্তু আমার রাত কাটবে অশান্তিতে, অস্থিরতায়। কেন? প্রেমিকা কি রাগ করেছে? রাগ করেনি, তবে দূরে চলে যেতে চায়। অবশ্য দোষ তার না, আমার নিজেরই দোষ। তাকে কোনো কারণ ছাড়াই ভুল বুঝেছি, জানোই তাই বলেছে। সেদিনও কান্না করে বলেছিল ভুল ভাঙলে আফসোস করবো, আর তখন ওকে চাইলেও পাবো না। ওর কথা ঠিকই ছিল, ফুল ভাঙলে আফসোস করছি, তবে ওকে দূরে যেতে দেব না, যত যাই হোক। রিশাদ 1 মিনিট চুপ করে সব শোনে, আর কিছু জিজ্ঞেস করে না। ফোন রাখার আগে বলে, তোর জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে। কিসের গিফট আর কি জন্য? ওই যে আমাকে তোর বোনের জামাই বানালি, অনেক সাহায্য করলি, এর জন্য দিব। ঠিক আছে। বলে ফোন রেখে রিশাদ বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে হাসে আর বলে, শান্তির ঘুম আজ দেবে ধরা, রাতের পরে হবে বেলা, তারপর শুরু হবে আমার খেলা। রাত গভীর, কিন্তু রুহির চোখে ঘুম নেই। রুহি বিছানায় শুয়ে বারবার ফোন হাতে নিচ্ছে, কিন্তু রিশাদ তাকে এখনও কোনো মেসেজ দেয়নি। এক ধরনের অস্থিরতা তার ভেতরে বিরাজ করছে। নিজের ভুল বুঝতে পেরেও কেমন যেন লজ্জা আর অপরাধবোধে ভুগছে সে। মনে মনে সে ভাবছে, কেন যে ওর উপর এমন সন্দেহ করলাম, এতটা ভুল না করলেও চলতো। ভেতরে ভেতরে অপরাধবোধে জর্জরিত রুহি আবারও ভাইয়ের কথা মনে করে, কাল গিয়ে সব কিছু মিটিয়ে আসতে হবে। অন্যদিকে রিশাদ শান্তিতে ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারে না। রুহির জন্য তার মনে অনেক আবেগ, কিন্তু সেই সাথে একটু ক্ষোভও। এভাবে কেন তাকে সন্দেহ করলো, নিজেই নিজেকে প্রশ্ন করে। রিশাদ জানে সে রুহিকে খুব ভালোবাসে, আর সেই ভালোবাসা তাকে একদম শেষ পর্যন্ত ধরে রাখবে। তবুও রুহির প্রতি একটু রাগ তার ভেতরে আছে। রিশাদ চায় রুহি একা এসে তাকে বুঝতে শেখে, তার ভালোবাসার মর্মটা উপলব্ধি করুক। তাই ও আসলেও একটু অবহেলা করবে, ওকে ভুল বোঝার শাস্তি দেবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে রুহির ঘুম ভাঙলো খুব ভোর, বলতে গেলে রাতে। ঘুম হয়নি, 3টায় ঘুমিয়েছিল, এখন উঠেছে 6টায়। মাত্র 3 ঘন্টা ঘুম হয়েছে, এই জন্য চোখ ঘুমের রেশ আছে। কিন্তু রুহি ঘুমে পাত্তা না দিয়ে উঠে পড়ে, অপেক্ষায় আছে কখন রিশাদের কাছে যাবে, মনকে স্থির করবে, সেই নিয়ে অস্থিরতা। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিচে নামতে গেলে প্রথমেই দেখলো রোহন নিচে যাচ্ছে। রুহি ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো, চোখ দিয়ে ইশারা করে বলছে, আব্বু কোথায়? বাগানে গাছে পানি দিতে গেছে মনে হয়। আব্বুর অভ্যাস আছে সকাল হলে বাগানে গিয়ে ফল ফুলের গাছে পানি দেওয়া।
রুহি আর রোহন দুই ভাই বোন একসাথে নিচে নামলো। রান্নাঘর থেকে রুজিনা বেগম আসলে রুহিকে রেডি হতে দেখে প্রশ্ন করে, তুই কোথায় যাচ্ছিস? আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি আম্মু। অসম্ভব, তুমি ওই বাড়ি কখনোই যাবে না। পেছন থেকে মিজানুর চৌধুরী কথা শুনে রুহি সহ রোহান ও সকলে তাকায় মিজানুর চৌধুরী দরজা থেকে কথাটা বলেছেন। দরজা থেকে ভিতরে এসে রুহির সামনে দাঁড়ায়। তোমায় আমি কালকে কি বললাম? তুমি ওই বাড়িতে যেতে চাচ্ছ কিভাবে? যে তোমার বাবাকে অসম্মান করে, তোমার বাবার ক্ষতি চায়, তার কাছে যাবে? আব্বু, তুমি ভুল বুঝছো। সেই দিন উনি তোমায় ধাক্কা দেয়নি। আমিও তোমার মতো ভেবেছিলাম। উনি ধাক্কা দিয়েছিলেন ভেবে ভুলও বুঝেছিলাম। কিন্তু আমি ভুল, তুমিও ভুল। সবসময় চোখে দেখা জিনিস সত্যি হয় না। তার সামনে যা দেখি তাই বিশ্বাস করি, কিন্তু আমরা তার পেছনে সত্যিটা দেখি না বা বুঝতে চেষ্টা করি না। তোমাকে ওই বেয়াদব ছেলেটা নিশ্চয়ই ভুলভাল বুঝিয়েছে, এই জন্য এসব বলছো, তাই না? না আব্বু, আমি ছোট বাচ্চা না যে ভুলভাল বুঝাবে আর আমি বুঝবো। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। মিজানুর চৌধুরী মুখে গাম্ভীর্যতা রেখে বলে, কি প্রমাণ দেখি, যেটা তোমাকে দেখিয়ে ভুলিয়েছে? রুহি রোহানের কাছে যায়, হাত বাড়িয়ে ওর থেকে ফোনটা চায়। রোহান ওর আব্বুর দিকে একবার তাকিয়ে ফোন থেকে ভিডিওটা বাহির করে দেয়। রুহি ভিডিওটা ওর আব্বুর সামনে ধরে মিজানুর চৌধুরী ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে যায়, যেন নিজের চোখে বিশ্বাস করতেই পারছে না। খোরশেদ এমন করতে পারে কল্পনাতেই ছিল না। ওকে কত বিশ্বাস করতো, কিন্তু খোরশেদ কেন এমন করলো? মিজানুর চৌধুরী বলে, খোরশেদ আমার বিশ্বস্ত লোক ছিল, ও কেন এসব করবে? এসব করে ওর কি লাভ? হতেও পারে ওই রিশাদ মির্জার বেয়াদব ছেলেটা টাকা দিয়ে এসব করিয়েছে, আর তোকে ভুল বুঝিয়েছে, আর তুমিও ভিডিও দেখে নিজের বাবার কথা শুনবে না, বিরুদ্ধে যাবে। আব্বু, আমি তোমার বিরুদ্ধে যাইনি, শুধু নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই আমার ঠিকানায় চলে যাচ্ছি। তুমিও নিজের ভুলটা বুঝতে পারলে এত কিছু হতো না। মেনে নিলাম এই ঘটনা সে করেনি, কিন্তু অতীত মিথ্যা নয়। আমি কখনো মির্জা পরিবারকে বিশ্বাস করি না। ওরা জীবন্ত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং সফল হয়। রোহান রুহি দুজনেই চমকে তাকায়। রুহি জিজ্ঞেস করে, অতীতে কি হয়েছিল আব্বু? আমি সেসব বলতে রাজি নই। তুমি যদি ওই বাড়ি যেতে চাও তবে যেতে পারো, তবে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। কখনো পা দিতে পারবে না এই চৌধুরী বাড়ির সীমানায়। রুহি টলমলো চোখে নিজের বাবার দিকে তাকায়। মিজানুর চৌধুরীর কাছে যেতেই তিনি সোজা উপরে উঠে যান। ওনার চোখে ছিল পানি। রুহি নিজের মাকে জড়িয়ে ধরে বলে, আব্বুর খেয়াল রেখো, আমি এই বাড়ি আবার আসবো যেই দিন দুই বাড়ির শত্রুতা শেষ হবে, আর সেটা খুব শীঘ্রই হবে। তার আগে অতীতের কারণটা জানতে হবে। অতীতে কি হয়েছিল আম্মু, তুমি তো জানো। রুজিনা বেগম আমতা আমতা করে বলে, আমি কিছু বলতে পারবো না রে মা। তোর আব্বু নির্দেশ কাউকে বলা বারণ। তিনি চান না অতীত সামনে আসুক, ভুলে যাক সবাই, কিন্তু নিজে চাইলেও ভুলতে পারেন না। রুহি হতাশ হয়ে রোহানের কাছে যায়, বিদায় নেয় ভাইয়ের থেকে। আসি ভাইয়া, আব্বু আমার খেয়াল রেখো, আর আমি খোঁজ খবর নিব। আমি সবার খেয়াল রাখবো, তুই নিজের আর ওই বাড়ির সবার খেয়াল রাখিস। রিশাদের মান ভাঙিয়ে সব কিছু ঠিক করে নিস। রুহি মাথা নেড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রোহান নিয়ে যেতে চাইলেও রুহি মানা করে, কারণ যদি মিজানুর চৌধুরী দেখে তাহলে সমস্যা হবে, তাই একাই বেরিয়ে পড়ে। মির্জা বাড়ির সামনে রুহি রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে গেটের সামনে আসতে দারোয়ান গেট খুলে দেয়। রুহি ধীর পায়ে ভিতরে আসছে। রিশাদ ছাদ থেকে সব কিছু দেখতে আর মুচকি হাসছে। রুহি দরজায় এসে কলিং বেল বাজাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না দেখে হতাশ হয়। তারপর দরজার কড়া নাড়তে গেলে দরজা খুলে যায়। দরজা কে খুলে রাখলো? বাসায় কেউ নাই নাকি? নিচে উকি দিয়ে কাউকে দেখতে পেল না। রান্নাঘরে কেউ নেই, তাই নিজের রুমের দিকে পা বাড়ানো, কিন্তু রুমে গিয়ে দেখে কেউ নেই। রুহি আরও হতাশ হয়, মনে মনে বলে, বাড়ির সবাই কোথায় গেছে? কেউ নেই, অথচ দরজা সব খোলা। রুহির ভাবনার মাঝে দরজা ঠেলে রুমে আসার শব্দে রুহি পেছনে যায়। দেখে রিশাদ ব্রাশ করতে করতে বাহির থেকে এসে সোজা ওয়াশরুমে গেল। রুহির দিকে একবার তাকালো না, এমন ভাব করলো যেন রুমে আর কেউ নেই। রুহি রিশাদের বাহির হওয়ার অপেক্ষা করছে, তখনই ওয়াশরুম থেকে বাহির হয়। রিশাদ এখনও রুহির দিকে তাকায়নি। রুহি ধীরে ধীরে রিশাদের সামনে যায় যাতে ওর নজরে পড়ে, কিন্তু রিশাদ সেখান থেকে সরে ব্যালকনিতে যায়। রিশাদের এমন ব্যবহারে একটু খারাপই লাগছে। তারপর ভাবে উনি তো ঠিকই করেছেন, আমি তো কম করিনি। এই ভেবে ব্যালকনিতে রিশাদের কাছে গিয়ে দাঁড়ায়। চোখে ছিল অপরাধ বোধের ছাপ। রিশাদ আবারও রুহিকে এড়িয়ে আসতে নিলে হাত ধরে আটকে দেয়। মাথা নিচু করে বলে, সরি, আমি আপনাকে ভুল বুঝে ভুল করেছি। এমন আর কখনো করব না। আমার উচিত ছিল আপনার কথা শোনা,
কিন্তু চোখের সামনে যা দেখেছি এতে যে কেউ ভুল বুঝবে। সবাই না, তোমার মতো গাধারা ভুল বুঝবে। তুমি কি করে সুইটির সাথে ছবিগুলো বিশ্বাস করলে? আমাকে এই চিনলে? এডিট করা ছবি দেখে বুঝতে পারো না? মাথায় কোনো বুদ্ধি নেই, আছে শুধু বাবার মতো জেদ আর রাগ। রুহি মাথা উপর করে রিশাদের দিকে তাকিয়ে বলে, আমার কি দোষ? সব দোষ আপনার, কারণ সবাই বলে বিয়ের পর মাথার ব্রেন কমে যায়, আমারও তাই হয়েছে। রুহির কথায় রিশাদ হাসবে নাকি বকবে বুঝতে পারে না। সিরিয়াস সময় কি বলে, আমার দোষ কেন? কারণ বিয়ে আপনি করেছেন। ওকে, আমি করেছি, তুই করিসনি। তোর বাপের মতো জোর করে বিয়ে করেছে। তাহলে আসলি কেন? চলে গেছিলে থাকতে, আবার পছন্দের মতো ওই সাদীপকে বিয়ে করতে। এখনো সময় আছে, যা। রুহির চোখ টলমল করছে দেখে রিশাদ মনে মনে বলে, এভাবে বলা ঠিক হয়নি বোধহয়। এই ভেবে বলে, কান্না থামাও। আর সরি, এভাবে বলা ঠিক হয়নি। রুহি কান্না থামায় আর বলে, আপনি আমায় মাফ করে দিয়েছেন। মাফ করেছি কিনা তা এখন বলতে পারছি না, যখন করতে পারবো তখন বলবো মাফ করেছে। এই কথা শুনে রুহির মুখ চুপসে যায়। তার মানে মাফ করেননি? রিশাদ কিছুই বলে না, সেভাবে দাঁড়িয়ে থাকে। রুহি হঠাৎ বলে, মাপ না হয় পরে করেন, এখন একটু জড়িয়ে ধরি প্লিজ। আপনাকে ভুল বোঝার তাড়না আর আফসোসের কারণে সারা রাত ঘুমাতে পারিনি। আমার মন মস্তিষ্ক সব এলোমেলো মনে হচ্ছিল। আব্বুর কথার অবাধ্য হয়ে এসেছি, ওই বাড়ি যেতে নিষেধ করেছেন। রুহি রিশাদের উত্তরের অপেক্ষা না করে হুট করে জড়িয়ে ধরে। রিশাদও আলতো হাতে রুহিকে জড়িয়ে নেয়। রিশাদ মনে মনে এমন কিছু চেয়েছিল, কিন্তু শাস্তি দেওয়ার জন্য পারছিল না। রুহি নিজে বলে ভালো করলো ভেবে রিশাদ মুচকি হাসছে। রুহি চোখ বন্ধ করে আছে। প্রিয় মানুষের আলিঙ্গনে আবদ্ধ হয়ে পৃথিবীর সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। কিছুক্ষণ পর রুহি বলে, দুই বাড়ির অতীতের শত্রুতার কারণ জানতে হবে, তারপর শত্রুতা শেষ করতে হবে। সেই বিষয়ে আপনি কিছু জানেন? রিশাদ কোনো উত্তর দিল না। তখন রিশাদের ফোনে কল আসায় রুহিকে ছেড়ে দেয়। ওর দিকে তাকিয়ে ফোন নিয়ে রুম থেকে বাহির হয়ে যায়। রুহি মনে মনে ভাবে হয়তো জরুরি ফোন, রুমে নেটওয়ার্ক সমস্যা, তাই ছাদে গেল। রিসিভ করতে ফোনের অপর পাশ থেকে কি বলল শোনা গেল না। রিশাদ কল কেটে ফোনের স্ক্রিনে তাকিয়ে হেসে বলে, তাকে পেয়ে গেছে, এবার রাঘব বরের খবর পেতে সময় লাগবে না। ওদের নেক্সট প্ল্যান যাই হোক, তাই সফল হওয়ার আগে আমি বোম ব্লাস্ট করব, যাকে বলে ধুমধুমার ধামাকা। রুহি তখন রিশাদের পিছন পিছনে এসেছিল। ছাদে এসে রিশাদকে ফোনে কথা বলা পুরোপুরি না শুনলেও সে সেটুকু শুনতে পেয়েছে। তার মনের ভেতর কৌতূহল আরও বাড়ল। কি ধুমধুমার ধামাকা হবে? রাঘব বোয়াল, বিষয়টা কি হতে পারে? রিশাদের কথাই মনে হচ্ছিল সে যেন কোনো গোপন পরিকল্পনা করছে। রুহি জানে দুই বাড়ির শত্রুতার কারণে রিশাদ হয়তো কোনো বড় পদক্ষেপ নিতে চলেছে। রিশাদ ফেরার আগে রুহি রুমে ফিরে এলো যাতে ওকে দেখতে না পায়। রুহি মনে মনে ভাবছে, এই শত্রুতা শেষ করতে গেলে আমাকে সত্যি অতীতটা জানতে হবে, কিন্তু আপু কিছুতেই বলবে না, আর আম্মুও নিশ্চুপ। তবে রিশাদ হয়তো কিছু জানে, ওর কাছ থেকে আমাকে জানতে হবে। রিশাদ ছাদ থেকে নেমে এলো। রুহি রুমে বসেছিল। তার মুখে চিন্তার ছাপ দেখে রিশাদ ভ্রু কুঁচকে তাকায়, কিন্তু কিছু বলে না। রুহি গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কিছু জানতে চাই, সত্যি করে বলবেন? রিশাদ রুহির চোখের দিকে তাকিয়ে দেখে চোখের এই চাহনি দেখে মনে হচ্ছে কিছু জানার আকাঙ্ক্ষা, তা বুঝতে পারছে। গম্ভীর মুখে বলে, কি জানতে চাও বলো। দুই বাড়ির শত্রুতার কারণটা কি আপনি জানেন? রিশাদ কিছুক্ষণ চুপ করে রুহির দিকে তাকিয়ে রইল, তারপর বলল, জানা দরকার আছে? হ্যাঁ খুব, কারণ ওই শত্রুতাই আমাদের সব সমস্যার মূল। ওই শত্রুতার কারণ কি জানতে চাই আর শেষ করতে চাই। তুমি শত্রুতে শেষ করতে পারবে না, তুমি তো শুধু আমাকে শেষ করতে পারবে, কারণ আমি তোমার শত্রু। সবকিছু জানি না আর তোমাকে জানাতেও পারবো না। একটু অপেক্ষা করো, ঠিকই জানতে পারবে। রিশাদের কথায় রুহির মন খারাপ হয়। ভুল করেছে বলে আজ এরকম কথা শুনতে হচ্ছে। রুহি নিচে কাউকে দেখতে পায়নি, কেউ নেই। কোথায় গেছে এত কিছুর মধ্যে জানা হয়নি, তাই জিজ্ঞেস করে, বাবা মা কোথায় গেছে? তোমার বাবা মা বাসায় আছে, আর কোথায় যাবে? আমি আমার বাবা মার কথা বলছি না, আমি আপনার বাবা মার কথা বলছি। রিশাদ একটু বাঁকা চোখে তাকায়। আব্বু আম্মু মামার বাসায় গেছে। আর রাফিয়া? ও গেছে, তবে ওকে ফোন করেছে, বিকেলে আসবে। আর আব্বু আম্মু থাকবে।
রুহির আর কিছু বলার আগে রিশাদ ওয়াশরুমে ঢুকে পড়ল। রুহিও রুম থেকে বাহির হয়ে রান্নাঘরে রিশাদের জন্য খাবার বানাতে গেল। রুহি খাবার বানানো শেষ করে এসে দেখে রিশাদ গোসল সেরে শার্ট কোট পরে রেডি হয়েছে। রুহি সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছেন? অফিসে যাই, জানো না? ও, তা জানি, কিন্তু আমি বাড়িতে একা থাকবো। কথাটা আসতে বললেও রিশাদ শুনতে পায়। ওকে, বাসা থেকে চলে যেতে পারো, আর একা থাকতে পারবো না। তাছাড়া এখন দিনে ভূত আসবে না, আমার অফিসে কাজ আছে, যেতে হবে। আব্বুও নেই। রিশাদের কথায় রুহি বুঝতে পারছে ওকে খোঁটা দিয়ে বলেছে, আর এখনও কিছুটা রাগ অভিমান আছে। রিশাদ নিচে নামে রুহির খাবার খেতে টেবিলে ডাকলেও তাড়াতাড়ি করে যেতে যেতে বলে, সময় নেই, অফিসে খেয়ে নেবে। বলে বেরিয়ে যায়। রুহি দাঁড়িয়ে দেখে আর ভাবে, এসব ভুল বোঝাবুঝি না হলে আজকের সময়টা সুন্দর হতো। অফিসে যাওয়ার আগে আমার হাতের খাবার খাওয়ার আগে কপালে চুমু এঁকে দিত। এই স্বপ্ন তো ছিল রিশাদকে নিয়ে, কিন্তু নিজের কারণে এমন হয়েছে। চোখে হালকা পানিটুকু মুছে নেয়। রিশাদ বাহির হয়ে এসে হেসে ফেলে আর বলে, তোমার শাস্তি এগুলো, তবে বেশি দিন না, একদিনই দিব। তুমি আমি অনেক দিন কষ্ট দিয়েছ, কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমি তোমার ছাড়া বেশি সময় দূরে থাকতে পারবো না। রিশাদ বেরিয়ে যাওয়ার পর রুহি দরজা আটকে দিয়ে কিছু সময় ছাদ থেকে ঘুরে আসে। একা একা ভালো লাগছে না, তাই ছাদ থেকে ফিরে ও মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়ে। কখন যে দুপুর গড়িয়ে যায় বুঝতে পারে না। কলিং বেল বাজার শব্দে রুহির ঘুম ভাঙে। তাড়াহুড়ো করে নিচে দৌড়ে নামে, দরজা খুলে দেয়। দরজার সামনে রোহানকে দেখে অবাক হয়। ভাইয়া, তুমি এই সময়? রোহান ভিতরে আস্তে আস্তে বলে, আমি হসপিটালে গিয়েছিলাম, আজকে দুপুরের পর কাজ ছিল না, তাই বাসায় যাচ্ছিলাম, কিন্তু পথে রিশাদ ফোন করে বলল তুই একা আছিস, তোর জন্য আমাকে আসতে বললো, তাই চলে আসলাম। ও, আমি ভেবেছিলাম রাফিয়া আসছে, ওর আসার কথা ছিল। রাফিয়ার আসতে সন্ধ্যা হবে, আর রিশাদের কাজ একটু বেশি হয়ে গেছে, আসতে রাত হবে, তাই আমাকে আসতে হলো। বাসায় আব্বু কি কিছু বলেছে? না, কিছু বলেননি, শুধু গম্ভীর মুখে বসেছিলেন। তোর আসার একটু পর আমি তো হসপিটালে চলে আসছিলাম। রিশাদের রাগ অভিমান ভেঙেছে? ক্ষমা তো চেয়েছি, তবে মনে হচ্ছে রাগ করে আছেন। আচ্ছা শোন, এমন কিছু কর যাতে রাগ করে থাকতে না পারে। কি করব? আমার এইসব বিষয়ে তেমন ধারণা নেই, তুই বরং রাফিয়াকে তাড়াতাড়ি আসতে বল, ও মেয়ে মানুষ, ওর কাছে আইডিয়া থাকতে পারে। রোহানের কথায় রুহি রাজি হয়ে যায়। আইডিয়া ওর কাছে ভালো থাকে, তাহলে ওকে ফোন করি। ওকে কর, কিন্তু আমি এসেছি এটা বলিস না। কেন? এমনি বলতে হবে কেন, আমি তো চলে যাব। রুহি রাফিয়াকে ফোন করে, সব কিছু বলে। রাফিয়া কিছু প্ল্যান দেয় আর আসার সময় যা লাগবে নিয়ে আসবে বলে ফোন কেটে দেয়। রোহান এসেছে এই কথাটা বলে না। কি প্ল্যান দিল? রুহি রোহানকে সব বলল। রোহান শুনে মনে মনে বলে, মায়াবিনী, তুমি অন্য কারো ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝি শেষ করার উপায় বলে দিচ্ছ, অথচ আমার ভুলের জন্য দূরে যাচ্ছ, নাগালে পাচ্ছি না। ভাইয়া, কিছু ভাবছো? রুহির কথায় রোহান ভাবনা থেকে বেরিয়ে আসে। না বল, আর রাফিয়া কখন আসবে? আসতে সন্ধ্যা হবে বলল। ওকে, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়, মাথাটা ধরেছে। ভাইয়া, এবার বিয়েটা করে নাও, ভাবি আসলে ভালো হবে। বলে রুহি রান্নাঘরে চলে যায়। এদিকে রোহান বলে, ভাবি খুব শীঘ্রই হবে, শুধু তাকে একটু মানিয়ে নিয়ে, আর আজকে সেটা করব। দুই ভাই বোনের গল্প, আড্ডা, আলোচনা, কি করবে না করবে এই নিয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতে চলল। গোধূলি বেলার সোনালি সূর্য পশ্চিম দিকে হেলে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে। চারিদিক অন্ধকার হয়ে আসে, আর এখন রাফিয়া আসবে দেখে রোহান রুহিকে বলে, আমি একটু ছাদে যাচ্ছি। বলে উপরে চলে যায়। রুহি রাতের রান্না করছে, তখন কলিং বেল বাজে। রুহি গিয়ে দরজা খুলে দেয়। রাফিয়া দৌড়ে এসে রুহিকে জড়িয়ে ধরে বলে, সে আমার ভাইয়ের কাছে এলি তো? আগেই বলেছিলাম ভাইকে ভুল বুঝিস না, এখন বোঝ মজা, রাগ ভাঙা। তোর প্ল্যান হলেই হবে। কি দিন আসলো নিজের ভাইয়ের রাগ ভাঙানোর জন্য আমাকে আইডিয়া দিতে হচ্ছে। আমি তোর হেল্প নিচ্ছি ননদ হিসেবে না, আমার বান্ধবী হিসেবে হেল্প নিচ্ছি, বুঝেছিস? তাহলে আমার ভাইকে দুলাভাই রাখবো নাকি? রুহি দাঁত বের করে হাসতে হাসতে বলে, ডাকতে পারলে ডাকিস, আমার কোনো সমস্যা নেই। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর সব প্ল্যান অনুযায়ী করব। তাড়াতাড়ি আসিস, তোর ভাই 1-2 ঘন্টার মধ্যে চলে আসতে পারে। রাফিয়া নিজের রুমে গিয়ে খুব গরম লাগছে, রুমের এসিটা দেয়। রাস্তায় জ্যামে বসে থেকে অবস্থা শেষ, ক্লান্ত লাগছে, তাই ওয়াশরুমে ফ্রেশ হতে যায়।
10 মিনিট পর ফ্রেশ হয়ে বাহিরে হয়ে রোহানকে নিজের বেডে বসে থাকতে দেখে একটু চমকে যায়। ওয়াশরুমের দরজা খোলার শব্দে রোহানও সেই দিকে তাকায়। রাফিয়া দৃঢ় কণ্ঠে বলে, আপনি এখানে কি করছেন আর আসলেন কিভাবে? রোহান বেড থেকে উঠে রাফিয়ার সামনে এসে দাঁড়ায়। সদ্য ভেজা ঠান্ডা হাত দুটো নিজের হাতে নেয়, অনুতপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, সরি, ভুল বোঝার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি না বুঝে কত কি বলে ফেলেছি, তখন মাথা ঠিক ছিল না। এবারে মাফ করে দাও, কথা দিচ্ছি আর কখনো এমন ভুল হবে না। রাফিয়া হাত দুটো ছাড়িয়ে নেয়। মিস্টার রোহান চৌধুরী, আপনাকে আমি আগেই বলেছি, আমি যদি একবার মুখ ফিরিয়ে নিই তাহলে আর ফিরবো না। ভালোবাসার ভুল বোঝাবুঝি থাকবে তাই বলে দূরে সরে যাবে, যোগাযোগ বন্ধ করে দিবে? জানো তোমায় না পেয়ে আমার অবস্থা কেমন হয়েছিল। দূরে চলে গেলে, যোগাযোগ না করলে কেমন লাগে এবার বুঝতে পারছেন তো? আমিও অনেক কষ্ট পেয়েছিলাম, কান্না করেছি, নির্ঘুম রাত কাটিয়েছি। রোহান রাফিয়ার হাত ধরে চোখে চোখ রাখে। রাফিয়া হাত ছাড়াতে চাচ্ছে কিন্তু পারছে না। আমার ভালোবাসা থুমকো নয় যে একটা ভুল বোঝার কারণে শেষ করে দিবে আর আমি মেনে নিব। তুমি না চাইলে তোমার আমার হতে হবে না, পারলে তোমার ভাইয়ের মতো জোর করে হলেও নিজের করে নিব। আর হাত এত মোচড়া মুচড়ে করছো কেন? যেদিন প্রথম হাত ধরেছিলাম সেদিন কি বলেছিলাম মনে নেই? সেদিন বলেছিলাম এই হাত একবার ধরেছি আর ছাড়বো না, যত নিঃশ্বাস আছে ততদিন তুমিও আমার পাশে থাকবে। রাফিয়া নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলার আগে নিচ থেকে রুহির ডাক আসে। রাফিয়া হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যায়। রোহান একা রুমে যায়, মুখে তার হাসি। এখন যেটুকু বলেছে বাকিটা পরে বলবে, আর সব ভুল বোঝাবুঝি শেষ করে মায়াবিনীর মুখে হাসি ফুটাবে। রোহান রুমে দাঁড়িয়ে এক মুহূর্ত রাফিয়ার চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে। ওর মনে হলো রাফিয়ার চোখের সেই অভিমানের কষ্ট ওর হৃদয়কে টুকরো করে দিচ্ছে, কিন্তু এই কষ্টগুলো মিটিয়ে তাকে নিজের কাছে ফিরিয়ে আনতে হবে। রাফিয়া নিচে এসে রুহির রান্না শেষ হয়নি দেখে তাকাদা দিয়ে বলল, তাড়াতাড়ি করো, সময় কম। তুই গিয়ে কাজ শুরু কর, আমি আসছি। রাফিয়া একা ছাদে চলে যায়। মনের মধ্যে তার অস্থিরতা, একবার বাড়িতে ভালোবাসার মানুষটা। সে ভুল বুঝতে পেরেছে, কি করব? না, উনি আমার কষ্ট দিয়েছিল, কিন্তু যতই রাগ অভিমান করে থাকি ওনাকে ছাড়া থাকাটা অসম্ভব। এমন শত শত প্রশ্ন তার মনে, কিন্তু এসব বাদ দিয়ে নিজের কাছে চলে যাই। রোহান নিচে নেমে এলো। রুহি রান্নাঘর থেকে বেরিয়ে তাকে দেখতে পেয়ে বলল, ভাইয়া কি হলো, এত গম্ভীর মুখ কেন? রোহান নিজের ভাবনায় আটকা থাকা গলায় সরিয়ে বলল, কিছু না, একটু মাথা ধরেছে। তোর কাছে পেইন কিলার আছে? না, আছে মনে হয় না, কিন্তু মাথা ধরে কেন? ঠিক আছে তো? রোহান হালকা হাসি দিয়ে বলল, আমি ঠিক আছি, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আমাদের প্ল্যান অনুযায়ী সব করতে হবে। সময় নেই, রান্না হয়েছে তো, ছাদে যেতে হবে কিন্তু। রুহি বুঝতে পারছে রোহানের কোনো একটা টেনশন আছে, কিন্তু সে কিছু বলল না। তাড়াহুড়ো করে রান্না ঘরে যেতে যেতে বলল, হয়ে আসছে, আর 2 মিনিট রাফিয়া গেছে, তুমি যাও, আমিও আসছি। রোহান ছাদে গিয়ে চুপচাপ বসে রাফিয়ার দিকে তাকিয়ে রইল। রাফিয়া ছাদের উপরে ছোট ঘরটা সাজানোর জন্য বেলুন ফোলাচ্ছে। মৃদু বাতাসে চারপাশের নিস্তব্ধতাকে অনুভব করতে করতে ওর মনে হলো, জীবনে আমি রাফিয়ার মতো মেয়েকে পেয়েছিলাম, কিন্তু নিজের ভুলের কারণে আজও এত দূরে চলে যাচ্ছে। রুহি যদি রিশাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে পারে, তাহলে কেন আমি পারবো না? এইসব ভেবে রোহান উঠে রাফিয়ার পাশে বসে ওর মন গলাতে ওর সাথে বেলুন ফোলাচ্ছে, ফুল দিয়ে সাজাতে সাহায্য করছে। রাফিয়া সব কিছু দেখে যাচ্ছে, কিছুই বলছে না। ফুল দিয়ে সাজানোর সময় ফুল টেপ দিয়ে আটকে দিয়ে সেটা কাটার জন্য ছুরি হাতে অন্যমনস্ক হয়ে কাটতে গিয়ে হাতে লেগে হাত কেটে যায়। রাফিয়া চিল্লায় উঠে। রোহান তখনই দেখে রাফিয়ার হাত কেটে গেছে। তাড়াহুড়ো করে হাতটা মুখে পুরে নেয়, চোখে মুখে আহাজারি। মনে হচ্ছে ব্যথা ওর নিজের লেগেছে। আর কত কি হয়েছে, তখনও রাফিয়া নিশ্চুপ হয়ে দেখে আছে। রোহান ওপরে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে যায়। রুহি ছাদে আসতে আসতেই বলে, হয়েছে তোদের? রুহির কণ্ঠ শুনে দুইজন সরে যায়। রাফিয়া বলে, হ্যাঁ, কাজ কমপ্লিট, শুধু তোর কাজ বাকি, চলে এবার। রাফিয়া রুহিকে নিয়ে রুমে যায়। সুন্দর একটা কালো রঙের জামদানি শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলে, ইস, তোরে পরি লাগছে রে, আমার ভাই দেখলে নির্ঘাত ফিদা হয়ে যাবে। রুহি লজ্জা পেয়ে মাথা নিচু করে নিঃশব্দে হাসে। দেখেই রাফিয়া একটু ধাক্কা দিয়ে বলে, এত লজ্জা পেতে হবে না, ভাইয়া হয়তো এসে পড়বে, তুই ছাদের রুমে গিয়ে বসে থাক, ভাইয়া আসলে পাঠিয়ে দেবো।
রাফিয়ার কথা মতো সব হচ্ছে। রুহি চলে যায় ছাদে। রোহান আছে কারণ রুহি একা ভয় পায়, তার প্রাণের ভাই সাথে আছে, রিশাদ গেলে চলে আসবে। রাফিয়া নিচে অপেক্ষা করছে। রিশাদের জন্য বসে থাকতে থাকতে কলিং বেল বাজে। রাফিয়া তড়িৎ গতিতে উঠে দরজা খুলে দেয়। রিশাদ রাফিয়াকে দরজা খুলতে দেখে অবাক হয়। ও ভেবেছিল অভিমান ভাঙানোর চেষ্টায় নিজে দরজা খুলে দেবে, কান্তার জন্য ঠান্ডা পানি এনে সামনে ধরবে। রিশাদ ভিতরে আসে, আশেপাশে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে রুহিকে দেখতে পায় না। রাফিয়া জিজ্ঞেস করে, কি করছো ভাইয়া? রুহিকে? না, এমনি দেখতে পাচ্ছি না তাই। ও আচ্ছা, কিন্তু রুহি তো ছাদে মন খারাপ করে বসে আছে। কেন? তোমার জন্য নাকি মন খারাপ। ও তো কিছু বলছে না, তুমি গিয়ে শোনো। রিশাদ উপরে উঠে নিজের রুমে যায়। অফিসের ব্যাগটা রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহির হয়। রুমে রুহি আসেনি দেখে ছাদে পা বাড়ায়। সেখানে গিয়ে রোহানকে দেখতে পায়, কিন্তু পুরো ছাদে কোথাও রুহি নেই। তাই রোহানকে জিজ্ঞেস করে। তোর বোন কই? রোহান একটু মজা করে বলে, আশেপাশে খুঁজিয়া দেখুন, আপনার বেগমকে অন্ধকার হতে ফিরিয়ে আনো। রোহানের মস্করা কথা শুনে ভ্রু কুচকে তাকায়। ওর কাঁধে একটা ঘুষি দিয়ে বলে, তোর হেয়ালি বন্ধ করে বল কোথায়। আচ্ছা বলছি, তার আগে চোখ বন্ধ করতে হবে। রোহান এক হাত দিয়ে রিশাদের চোখ ধরে ছাদে রুমের দরজা খুলে রিশাদকে ঢুকিয়ে দিয়ে চলে আসে। রিশাদ চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে অন্ধকার রুমে মিটি মিটি মোমবাতি জ্বলছে। ঘরের ছোট বেডটা ফুল আর বেলুন দিয়ে সাজানো। সব মিলিয়ে রুমটা অনেক সুন্দর লাগছে। রিশাদ পুরো রুম দেখতে দেখতে শেষে চোখে পড়ে রুমের কোণার আড়াল থেকে বেরিয়ে আসা শাড়ি পরিহিত এক অপূর্ব সুন্দরী রমণী। হ্যাঁ, এটা আর কেউ নয়, তারই প্রেয়সী, যার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। অসম্ভব সুন্দর লাগছে কালো শাড়ি পরিহিত নিজের স্ত্রীকে, যে ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। হাতে তার রঙিন মোমবাতি জ্বলছে, এতে আরও সুন্দর লাগছে। রঙিন মোমবাতির অগ্নিশিখা সৌন্দর্য বাড়িয়ে করছে অতুলনীয়, যে সৌন্দর্য করছে প্রিয় পুরুষের মন উথাল পাথালীয়। রুহি রিশাদের সামনে এসে দাঁড়ায়। রিশাদ এখনও মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছে। রুহি হাতে থাকা মোমবাতিটা পাশে রেখে রিশাদের চোখে চোখ রেখে বলে, এই দেখতে পাচ্ছেন জ্বলন্ত মোমবাতি? এটার মতো আমাদের ভালোবাসা সব সময় উজ্জ্বল হয়ে আলো দেবে। আমাদের পথ ভুল হলে পথ দেখাবে। যতক্ষণ পর্যন্ত মোমবাতির মোম গলে না ফুরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আলো দিতে থাকবে। তেমনি আমি শেষ হওয়া না পর্যন্ত আমাদের ভালোবাসা শেষ হতে দেব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আপনার কাছে ফিরতে চাই, আপনার সান্নিধ্য থাকতে চাই আজীবন। আপনি কি আমার ভুল ক্ষমা করে নিজের কাছে আগলে নেবেন? রিশাদ চুপ করে আছে আর রুহি চাতক পাখির মতো উত্তরের অপেক্ষা করছে। অবশেষে রিশাদ নীরবতা ভেঙে হুট করে রুহিকে জড়িয়ে ধরে বলে, তুই আমার জীবন, তুই আমার মরণ। এই মোমবাতির মতো আমার ভালোবাসা সেদিন শেষ হবে যেদিন আমি শেষ হয়ে যাব। আমি তোকে তোর চেয়ে বেশি ভালোবাসি। তুই আমার ছাড়তে চাইলেও ছাড়তে দিব না, সে যতই ভুল বোঝাবুঝি হোক। তবে তুই সেদিনের কথা একটু কষ্ট পেয়েছিলাম। তারপর ভাবলাম ভুল বুঝ এসব বলেছে, এসব বড় নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। আপনি আমায় মাফ করে দিয়েছেন সত্যি? রিশাদ রুহিকে ছেড়ে দেয়। তারপর রুহির গালে হাত দিয়ে হাসি মুখে হ্যাঁ বলে। রুহি খুশিতে হাসে, সাথে কান্না করে দেয়। রিশাদ মাথা নাড়িয়ে কাঁদতে না করে চোখের পানি মুছে দেয়। নিজের সূক্ষ্ম ঠোঁট ছোঁয়ায় রুহির কপালে। রিশাদের ছোঁয়ায় রুহি আবার জড়িয়ে ধরে সামনে থাকা ব্যক্তিকে। রিশাদ ওর মাথা উঁচু করে বলে, চেয়েছিলে আমার সান্নিধ্য, তাকে গভীরভাবে উপলব্ধি করতে তোমার অনুমতি আছে? রুহি লজ্জায় মাথা নিচু করে নেয়। রিশাদ নিঃশব্দে হাসে। অতঃপর রুহি আগলে নেয় নিজের সান্নিধ্যে, যার অর্থ দুজন একে অপরের ভালোবাসার সাগরে ভেসে যায়। ওই সময় ছাদ থেকে নেমে রোহান নিচে এসে একা একা বসে আছে। রাফিয়া নিজের রুমে আছে। রোহানের চোখে একটা দৃঢ় সংকল্প। সে অনেক ভেবেই রাফিয়ার রুমের সামনে এসে দরজায় টোকা দিল। রাফিয়া দরজা খুলেই বলল, এখন আবার কি চাই? রোহান কোনো কথা না বলে একটা ছোট বক্স তার সামনে ধরে বলল, এইটা তোমার জন্য। রাফিয়া বক্সটার দিকে তাকিয়ে থেকে নিতে রাজি হয় না। বন্ধ করে দিতে চাইলেও দরজা, কিন্তু রোহান তার আগে ওর রুমে ঢুকে পড়ল। আপনি আমার রুমে ঢুকলেন কেন? আপনি যা বলার বলে দিয়েছি, তারপরেও বেহায়ার মতো আসছেন। ভালোবাসায় একটু আধটু বেহায়া হতে হয়, ও নির্লজ্জ হতে হয়। নিজের ভালোবাসাকে নিজের করার জন্য লড়াই করতে হয়। ফিল্মি ডায়লগ বাদ দিয়ে চলে যান। রাত হয়েছে, বাড়ি যাবেন না? থাকতে আসিনি, যাবো তো বটেই। তবে এরপর যেদিন আসবো জামাই হয়ে আসবো আর থাকবো।
এবার বক্সটা নাও, তারপর আমাকে ক্ষমা করে ভালোবাসি বলো, তারপর যাব। তোমায় ছাড়া আমার সব কিছু আউল বাউল লাগে, কোনো কাজে মন বসে না। ভয় লাগে তুমি যদি হারিয়ে যাও, ফিরে না আসো, তাহলে আমি শেষ হয়ে যাব। রোহানের কথায় রাফিয়া তাড়াতাড়ি বক্সটা হাতে নেয়। তারপর বক্সটা খুলে অবাক হয়। তার মধ্যে ছিল একটা সুন্দর ব্রেসলেট। ব্রেসলেটের সঙ্গে একটা ছোট কার্ডে লেখা ছিল, তুমি না থাকলে আমি অসম্পূর্ণ। মায়াবিনী, আমাকে আর দূরে রেখো না। রাফিয়া কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রোহান তার চোখের দিকে তাকিয়ে বলল, আর একটা সুযোগ দেওয়ার কখনো তোমায় কষ্ট দিব না। এই ভুল বোঝাবুঝির গল্প এইখানেই শেষ হোক, কি বলো? রাফিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা হাসি দিয়ে বলল, আপনার আমার ভুল বোঝাবুঝির এই গল্পটা শেষ করে আমাদের ভালোবাসার গল্প আবার শুরু হবে নতুন করে। আপনি কি রাজি? রোহান হাসি মুখে কাছে এসে কাঁধে হাত রেখে মাথা ঝাঁকায়, নিজের আলিঙ্গনে নেয় মায়াবিনীকে। চোখে মুখে অফুরন্ত উৎস, ভালোবাসাকে মানিয়ে নিতে পারার আনন্দ। রোহানের মন থেকে তখন একটা কথা প্রকাশ পাচ্ছিল, মায়াবিনের আলিঙ্গন মুছে দিতে পারে সব যন্ত্রণা। ভুল বোঝাবুঝি মিটে গেলে যখন দুইজন একে অপরকে কাছে পায়, তখন অনুভূতি যেন এক অদৃশ্য বন্ধন তৈরি হয়। আলিঙ্গনের মাঝে সমস্ত ক্ষোভ, দুঃখ আর দুরন্ত মিলিয়ে যায়, এবং একে অপরের মধ্যে শুধুমাত্র ভালোবাসা আর সহানুভূতির অনুসরণ শোনা যায়। সেই মুহূর্তে পৃথিবীটা যেন থেমে যায়, এবং শুধুমাত্র দুজনের অস্তিত্বে পৃথিবী পূর্ণ হয়। ভোরের আলো আকাশে ছড়িয়ে পড়লে নতুন দিনের সূচনা যেন একটি নতুন আশা নিয়ে আসে। সূর্য যখন ধীরে ধীরে আকাশে ওঠে, তার সোনালি রশ্মি পৃথিবীকে আলোকিত করে। সকালবেলা স্নিগ্ধতা এক অদ্ভুত শান্তির অনুভূতি সৃষ্টি করে। যেমন সকালে ঠান্ডা হাওয়া মৃদু স্পর্শে গাছের পাতাগুলিকে নাচায়, আর পাখিরা আনন্দিত গানে দিনটির আগমনী বার্তা দেয়। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা থাকে, যেন প্রকৃতি নতুন দিনের জন্য প্রস্তুত। সকালের তাজা পরিবেশ এক শান্তি ও সতেজতার অনুভূতি সৃষ্টি করে, যা মানুষের মনকে আনন্দিত করে। সকাল 6টার দিকে রুহির ঘুম ভাঙে। বুঝতে পারে ওকে কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে মাথা ঘোরাতে স্বামী নামক প্রিয় মানুষটা স্নিগ্ধ মুখখানা দেখতে পায়। মনে মনে আওড়ায়, কি সুন্দর! আপনি এত সুন্দর কেন হয়েছেন বলুন তো? ঋষাদ হুট করে চোখ খুলে রুহির প্রশ্নের উত্তর দেয়, কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই তোমার আমাকে বেশি সুন্দর লাগে। ভালোবাসার মানুষ কালো হোক না সুন্দর, তাই শুধু চামড়ার সৌন্দর্য দিয়ে হয় না, মনের চোখ দিয়ে দেখলে সবার তার প্রিয় মানুষ সুন্দর লাগে। যেমন তোমাকে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে হয়। রুহি মুগ্ধ হয়ে ঋষাদের কথা শুনছিল, সাথে লজ্জাও পেল। হয়তো ঠিকই বলেছেন, ভালোবাসার মানুষের কাছে সুন্দরের ডেফিনেশন এই রকম। রোহান রাতে বাসায় চলে গেছে। রাফিয়া কালকের কথা ভেবে মনে মনে হাসছে। তখনই রুহি ওর রুমে এসে জিজ্ঞেস করে, কি রে, একা একা হাসছিস কেন? রাফিয়া তাড়াতাড়ি হাসি বন্ধ করে বলে, কই হাসছি না তো, এমনি আর কি। রাফিয়ার তোতলানো কথা শুনে রুহি ভ্রু কুঁচকে তাকায়। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে রাফিয়া বলে, তোর আর ভাইয়ের মানবিমান শেষ তো, এবার আমাকে ফুপি হওয়ার ব্যবস্থা করে দে। রাফিয়ার কথায় রুহি লজ্জায় পড়ে যায়, কয়েকটা কিল মেরে বলে, তোর ফাজলামো বাহির করব, দাঁড়া, তোকে বিয়ে দিয়ে বিদায় করব। বিদায় আর কোথায় করবে, সেই তোমার বাপের বাড়ি গিয়ে পড়। পুরোটা বলতে থেমে যায়। বুঝতে পারে ভুল করে বলে ফেলেছে। রুহিও শুনতে পেয়েছে। কি বললি রে? কই কিছু না তো। আমি স্পষ্ট শুনলাম কিছু বললি। ভাইয়া তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। বলে রুহিকে ঠেলে বাহির করে দেয়। আসলে ডাকেনি, কথাটা এড়ানোর জন্য বলেছে। আজকে শুক্রবার হওয়ায় ঋষাদের অফিস নেই, সে রুমে ফোনে কথা বলছে। রুহি পেছন থেকে গিয়ে শুনতে পায়, সুইটের খবর দিন, ওকে কালকে অফিসে আসতে বলবেন। অপর পাশের লোক কি বলল তা শোনা গেল না। ঋষাদ কথা শেষ করে পেছনে ফিরে রুহিকে দেখে মুচকি হেসে বলে, কালকে শাড়িতে তোমাকে অপূর্ব লাগছিল। প্রতিদিন শাড়ি পরলে মন্দ হবে না। একদিন শাড়ি সামলাতে আমি হিমশিম খাই, আর মহারাজা বলেন প্রতিদিন পরবো। আমার কি মরার শখ জাগছে? ঋষাদ একটু ভাব নিয়ে বলে, হে প্রিয়সী, তুমি কেন মরিবে? মরণ আসলে আসুক, তবুও তুমি থাকো বাঁচিয়া। তুমি হারানোর অনল যন্ত্রণা পাবো না আমি সহিতে। ফিল্মি ডায়লগ শেষ হলে নিচে আসেন, আর বাবা মার তো সকালে আসার কথা, ফোন দিয়ে শোনেন কখন আসবেন। ঋষাদ রুহিকে কাছে টেনে নেয়, অনেকটা নিকটে গিয়ে নাক বরাবর নাক এবং চোখের দিকে তাকিয়ে বলতে থাকে, রিশাদ মির্জা ফিল্মি ডায়লগ দেয় না, সে নিজে ভালোবাসে, আর সেটাই বলে। ফিল্মে তো মানুষ অভিনয় করে, আর আমি তোমায় ভালোবাসি, যার সীমা পৃথিবীর আকারের চেয়ে বেশি। রুহির শ্বাসরুদ্ধকর অবস্থা দেখে ঋষাদ সরে এসে বলে, কালকে এত কাছে থেকে তার ভালোবাসা অনুভব করার পরে এ অবস্থা কেমনে মেনে যায় বলো তো?
একটু সহজ হও। কালকের কথা বলতে রুহি চোখ বন্ধ করে মুখে লজ্জায় লাল হয়ে গেছে। তা দেখে রিশাদ জোরে হেসে ওঠে। তখনই ফোন বাজে। রিশাদ ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখতে পায়। পরিচিত কেউ হতে পারে বা দরকারি কেউ ভেবে ফোন ধরে, কিন্তু ফোন কলে এমন খারাপ খবর শুনতে পাবে রিশাদ কল্পনাতেও ভাবেনি। রিশাদের হাত থেকে ফোনটা পড়ে যায়। সে নিজের অবস্থান থেকে একটু সরে যায়। রুহি রিশাদের এমন অবস্থা দেখে চমকে জিজ্ঞেস করে, কি হয়েছে? রিশাদ কোনো জবাব দিতে পারছে না, ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে। অতঃপর উঠে দাঁড়ায়, কান্নারত হয়ে রুহিকে বলে, আব্বু আম্মু আসার পথে অ্যাক্সিডেন্ট হয় আর আব্বু সেখানে মারা যায়। বলে আবারও কান্না করে। রুহি শুনে বিশ্বাস করতে পারছে না, সে নিজেও কাঁদতে থাকে। রিশাদ বলে, চলো হসপিটালে যেতে হবে, আম্মু গুরুতর আঘাত পেয়েছে, তাকে হসপিটালে ভর্তি করা আছে। রাফিয়াকে না বলে হসপিটালে ছোটে রুহি। রিশাদ সেখানে গিয়ে দেখতে পায় বাবার লাশ সাদা কাপড়ে ঢাকা, আর এক রুমে আইসিইউতে চিকিৎসায় তার মা। নিয়তি এত নিষ্ঠুর যা রিশাদ এখন বুঝছে। রশিদ মির্জার মৃত্যুর খবর পৌঁছে গেছে সব জায়গায়। মিজানুর চৌধুরী শুনতে পায়, মনে মনে তারও আফসোস, যতই শত্রু হোক এমন মৃত্যু আশা করেনি। অপরদিকে সাদিব ও তার বাবা রশিদ মির্জার মৃত্যুর খবর শুনে হেসে ওঠে। বাবা ছেলে হাতে ড্রিঙ্কস নিয়ে মস্তি করছে আর বলছে, আব্বু, শেষ পর্যন্ত আমাদের অর্ধেক প্ল্যান সাকসেসফুল হয়েছে। এখন শুধু এই রিশাদ মির্জাকে শেষ করার পালা। আমাকে ট্যাক্কা দিয়ে রুহিকে নিয়ে গেলি, কিছু করতে পারেনি। বেচারা রশিদ মির্জা ছেলের জন্য প্রাণ হারালো। রাশিদা মির্জা হসপিটালে ভর্তি আছে, সেখানে চিকিৎসা চলছে। সকাল গড়িয়ে বিকেল হয়েছে। রশিদ মির্জাকে বাসায় এনেছে। দুপুরে মানুষ ভর্তি হয়েছে মির্জা বাড়িতে। বাড়ির সামনে কবর দেওয়া হলো রশিদ মির্জাকে। বাবাকে হারিয়ে রাফিয়া পাগল প্রায়, কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। রুহি কান্না করছে। রিশাদ পাথরের মতো বাবার কবরের সামনে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে না। রোহান আর আকাশ ওর কাছে আসে। কাঁধে হাত দিয়ে রোহান বলে, তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। এই সান্ত্বনা হয় না। বাবা কি জিনিস সেটা না থাকলে বোঝা যায়। বাবা ছাড়া জীবন কেমন তারাই বুঝতে পারে যাদের বাবা নেই। আকাশ রিশাদের সামনে দাঁড়িয়ে বলে, আঙ্কেলের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে জানতে পেরেছিস? আর কার গাড়ি ছিল পুলিশ জানিয়েছে? অ্যাক্সিডেন্ট নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, কারণ নির্দেশে ট্রাক চাপা দিয়েছে। রিশাদের কথায় রোহান ও আকাশ দুজনে ওর দিকে তাকায়। রিশাদের দিকে দৃষ্টি সামনে থাকা কবরে। আকাশ বলে, তুই কিভাবে বলছিস এটা পরিকল্পিতভাবে করা হয়েছে? আর করলেও কে এমন করবে? যে আমার শত্রু, যে আমার পরিবারের শত্রু, সে সব করেছে। তাকে ছাড়বো না। তাদের নিঃশেষ করে আমি শান্ত হব। কে সে? তাকে তুই চিনিস? কে সেটা কালকে জানতে পারবি। শুধু সকালে অপেক্ষা। একটা মানুষকে আসতে দে, প্রমাণ আমার হাতে পুরোটা আসুক, আর অতীতের সব সত্যিটা জানে। অতীতের সাথে এই ঘটনার কি সম্পর্ক? সম্পর্ক আছে, অতীতের সাথে বর্তমানে সম্পর্ক আছে। অতীতের শত্রু বর্তমানে আছে, তাকে এবার সামনে আসতে হবে। সমস্ত কিছুর হিসাব দিতে হবে। আমার কলিজা ছিনিয়ে নিয়েছে, ওদের শেষ করব। সূর্য ডুবেছে ধরণীতে। নেমে এসেছে ঘোর অন্ধকার। রাতের নিস্তব্ধ চারিপাশ দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক, ঝিঝি পোকার সুর। পথে নেই কোনো মানুষ। শূন্য রাস্তায় বাতাসে উড়ে যাচ্ছে কিছু গাছের পাতা। এক অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে একটাকে। তার হাত মুখ বাঁধা। হাত খোলার জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। মুখ দিয়ে গোঙানির শব্দ আসছে। হয়তো বলতে চাচ্ছে, আমায় কেন বেঁধে রাখা হয়েছে। আর এত ছটফট করছিস কেন? একটু স্থির হ। তোর খাতির যত্ন করার জন্য রেডি হয়ে নেই। হঠাৎ কারো কণ্ঠ শুনে চমকে তাকায়। নিজের সামনে রিশাদকে দেখে চমকে যায়। রিশাদ আকাশকে ইশারায় বাঁধন খুলতে বলে। সেই কথা মতো বাঁধন খুলে দেয়। এদিকে লোকটার অবস্থা খারাপ। ভয়ে শরীর কাঁপছে। রিশাদ কিছু বলার আগে ওর পায়ে পড়ে কান্নারত অবস্থায় বলতে থাকে, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। রিশাদ পাশের চেয়ারে বসে কুটিল হেসে ওঠে। তোকে কি আমি বলেছি তুই কিছু জানিস? তুই কিছু করেছিস? বলিনি তো। তাহলে ভয় পাচ্ছিস কেন? আর পা ধরছিস কেন? তাহলে কি কিছু করেছিস? কিছু জানিস? লোকটার ভয়ে ঘাম ছুটছে, শুষ্ক ঢোক গিলছে দেখে রিশাদ মুখের ভঙ্গিমা চেঞ্জ করে কঠিন রূপ ধারণ করে। আচমকা দাঁড়িয়ে লাঠি নিয়ে এলোপাথারি মারতে থাকে আর মুখে বলে, এসব কে করতে বলেছে তোকে? বল, কার কথা শুনে রিশাদ মির্জা ও তার স্ত্রীকে চাপা দিয়েছিস? তোর জন্য আমার বাবাকে হারিয়ে মা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। বল, কে করতে বলেছে? যদি আমি বুঝতে পারছি, তবু তোর মুখে শুনবো।
ট্রাক ড্রাইভার মারের চোটে সত্যি বলে দেয়, কার নির্দেশে এসব করেছে সেটা বলে দেয়, আর রিশাদের পা ধরে বলে, আমায় ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই। আকাশ, একে দেখ, আমি আসছি। বলে রিশাদ বাহিরে আসে, রোহানকে ফোন করে। কাজ হয়েছে, ধরতে পেরেছিস? ওপাশে কি বলে শোনা যায় না। রিশাদও আবার বলে, গুড, আমি আসছি। রাত পেরিয়ে সকাল হয়েছে। সাদিব ও তার বাবা সানোয়ার চৌধুরী একটু থেকে ঘুম থেকে উঠেছে। সামনে চায়ের কাপ রয়েছে, হাতে নিয়ে সবে মুখে দিতে যাবে, তখনই কলিং বেল বাজে। কাজের মহিলা দরজা খুলে দেন। সানোয়ারা চৌধুরী আর সাদিব রিশাদ ও সাথে থাকা পুলিশদের দেখে দাঁড়িয়ে যায়, সাথে ভয় পায়। মনে মনে ভাবে কেন এসেছে তারা। সাদিব ভয় পেলেও শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনারা এখানে কেন? পুলিশ অফিসার ও তার কনস্টেবলরা ভেতরে আসে। বাবা ছেলেকে ঘিরে ধরে বলে, মিস্টার সানোয়ার চৌধুরী ও সাদিব চৌধুরী, আপনাদেরকে রশিদ মির্জাকে হত্যা করার দায়ে অ্যারেস্ট করা হচ্ছে। পুলিশ অফিসারের কথায় বাবা ছেলে আরও ভয় পেয়ে যায়, তবু তোতলানো কণ্ঠে বলে, কি বলছেন? আমরা কেন হত্যা করতে যাব? রশিদ মির্জা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আপনি শুনেননি? আর কি প্রমাণ আছে আমরা করেছি? এদিকে আসো। পুলিশ অফিসারের হুকুমে ট্রাক ড্রাইভারও খোরশেদকে আনা হয়। ওদের দেখে সাদিব ও তার বাবা দুজনের ভয়ে ঘাম পড়তে থাকে। বুঝতে পারে আর কিছু করার নেই, তবু মুখের জোরে বলে, ওরা মিথ্যা বলছে, আমরা কিছু করিনি, আর না হত্যা করতে বলেছি, আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। রিশাদকে বলে দেখো, আমরা কিছু করিনি, তোমাদের শত্রু তো মিজানুর চৌধুরী হতে পারে, সে সব করছে। রিশাদ রাগে ছুটে যায় মারতে, গিয়ে সাদিবকে মারতে থাকে আর বলে, শত্রু তারা নয়, তোর শত্রুতে বানিয়েছিস। সেই 15 বছর আগে তোর বাবা সানোয়ার চৌধুরীর বাড়ির মেয়ে মৌমিতা চৌধুরী যে মিজানুর চৌধুরীর ছোট বোন ছিল, তাকে কে মিথ্যা ভালোবাসার জালে ফেলে সম্পত্তির জন্য চুপ করে বিয়ে করেন। সানোয়ার চৌধুরী তখন মৌমিতা চৌধুরীকে তার ভাইকে জানাতে মানা করেন। তিনি ভালোবাসা মানুষের কথা অনুযায়ী কাজ করেন। মিজানুর চৌধুরীকে জানালে সে মানত না, কারণ মিজানুর চৌধুরী চাইতেন আমার ছোট চাচু রাইসুল মির্জার সঙ্গে তার বিয়ে দিয়ে সম্পর্ক আরও মজবুত করবেন। এতে সম্মতি ছিলেন রশিদ মির্জা। এভাবে চলছিল। কেটে যায় প্রায় 7 মাস। একদিন মিজানুর চৌধুরী ও রশিদ মির্জা বিয়ের দিন ঠিক করেন। বিয়েতে মৌমিতার মত জানতে চাইলে চুপ করে থাকে। হ্যাঁ না কিছু বলতে পারে না। ঘরে এসে সানোয়ারকে কল দিতে থাকে, সে কল ধরে না। একদিকে বিয়ের দিন ঘনিয়ে আসছে। বিয়ের 3 দিন আগে মৌমিতা জানতে পারে সানোয়ার বিয়ে করে নতুন বউ নিয়ে আসছে। তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। দৌড়ে চলে যায় সানোয়ারের কাছে, কান্না করতে করতে বলে, কেন করলে এমন? সেদিন তিনি জানিয়েছিলেন তার বাবা জোর করে বিয়ে দিয়েছেন, তার কিছু করার ছিল না। আসলে কথাটা সম্পূর্ণ মিথ্যা ছিল। তার স্ত্রীর বাবা ছিল চৌধুরীদের থেকে আরও সম্পদশালী, সে দেখে বিয়ে করেন। মৌমিতা ফিরে আসে বাড়ি। তার অবস্থা পাগলের মতো দেখিয়ে মিজানুর চৌধুরী জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর? কিছু বলার আগেই মেঝেতে পড়ে যায় মৌমিতা। মিজানুর চৌধুরী দৌড়ে আসেন, চোখে মুখে পানি দিয়েও জ্ঞান না ফেরলে ফোন করে ডাক্তারকে আসতে বলেন। ডাক্তার আসার পর জানান মৌমিতা মা হতে চলেছে, তার গর্ভে 2 মাসের বাচ্চা রয়েছে। এ কথা শুনে মিজানুর চৌধুরী চমকে ওঠেন। পাশে ছিলেন রশিদ মির্জা ও রাইসুল মির্জা। জ্ঞান ভিড়ে মৌমিতাকে সব জানানো হয়। তাকে জিজ্ঞেস করা হয় কার এই সন্তান। সে কিছু বলে না, শুধু চোখের পানি ফেলতে থাকে। রাগে বোনের গায়ে হাত তুললেও তিনি বলেন নাম বলতে পারবে না, এমন সিদ্ধান্তে নিবিড়। মিজানুর চৌধুরী কি করবেন বুঝতে পারে না, লোক জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে। শেষে মিজানুর চৌধুরী রশিদ মির্জা ও রাইসুল মির্জা ডেকে রশিদ মির্জার কাছে হাত ধরে অনুরোধ করেন তার বোনকে বাঁচাতে বিয়ে করতে, বাচ্চাটা তারা মানুষ করবে, অ্যাডপ্ট নিয়েছে বলে। রাইসুল রাজি হলেও রশিদ মির্জা রাজি হয় না, উঠে দাঁড়ায়, বলে না, আমি মানব না। মির্জা বাড়ির ঐতিহ্য আছে, সেটা কিছুতে ভাঙতে পারব না। আপনার বোনের মতো মেয়েকে মির্জা বাড়ির বউ কিছুতেই করতে পারব না বলে রশিদ মির্জা নিজের ভাইকে নিয়ে বেরিয়ে আসেন। সেসব কথা মৌমিকা শুনে নিজের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে শুরু মির্জা বাড়ি আর চৌধুরী বাড়ির শত্রুতা। মিজানুর চৌধুরী মনে করেন তার বোনের মৃত্যুর জন্য রশিদ মির্জার প্রত্যাখ্যান দায়ী। এতক্ষণের বলা সব কথা শুনেছেন মিজানুর চৌধুরী। তাকে রোহান এনেছে, পাশে রিশাদ আনতে বলেছিল। মিজানুর চৌধুরী দরজার পাশে দাঁড়িয়েছিলেন। পুরনো কথা শুনে চোখের কোণায় পানি আসে। সাদিবকে মারতে থাকলে পুলিশ অফিসার ও কনস্টেবল গিয়ে রিশাদকে থামায়। ওর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। বাবাকে হারানোর ব্যথা
কি তা ওর মন জানে? ইচ্ছে করছে সাদিব আর ওর বাবাকে খুন করতে পারলে আগুন নিভে যাবে, কিন্তু পুলিশেরা তা করতে দেয় না, নিয়ে যায় থানায়। রাইসুল মির্জা এবার সামনে আসে। মিজানুর চৌধুরী সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার বোনকে পছন্দ করতাম, কিন্তু সে ভালোবাসত এই লোভী পশুটাকে। আর তার নাম কাউকে না বলার কারণ এই সানোয়ার তাকে কসম দিয়েছিল তাকে না জানিয়ে কাউকে না বলতে, সেজন্য কাউকে বলেনি। সেদিন যদি ভাইয়া রাজিও হতো তবুও আপনার বোন আমাকে বিয়ে করত না, অথচ তার মৃত্যুর জন্য ভাইয়াকে দোষী ভেবে শত্রু ভাবতেন। এখন প্রশ্ন থাকতে পারে, আমি কিভাবে জানলাম? আমি সেদিন মৌমিতাকে দৌড়ে সানোয়ারদের বাড়ি যেতে দেখে পিছু নেই, তখন সব জানতে পারি। মৌমিতাকে জিজ্ঞেস করলে ও সব স্বীকার করে এবং আমার থেকে কথা নেয় আমিও যেন সানোয়ারের কথা কাউকে না বলি। সে ভালো থাক, কিন্তু আজ বলতে বাধ্য হলাম, নিজের ভাইকে হারালাম এই জানোয়ারটার জন্য। শেষবারের মতো দেখতে পেলাম না। সেই 15 বছর আগে সে ঘটনার পর চলে গেছিলাম, আর আজ এসে দেখতে পেলাম না। মিজানুর চৌধুরীর শরীর কাঁপছে। নিজের অবস্থান থেকে আরেক জায়গায় যেতে গেলে পড়ে যেতে চায়, তবুও নিজেকে সামলে নেয়। সানোয়ারের সামনে দাঁড়ায়, ওর কলার ধরে বলে, কেন করলি এমন? তোর সম্পত্তির দরকার ছিল, সব দিতাম। তোর জন্য আমার বোনকে হারিয়েছি। আমার বোনের খুনির ছেলের সাথে কিনা আমার মেয়ের বিয়ে দিতে চাচ্ছিলাম। সানোয়ার ঝাটকা দিয়ে মিজানুর চৌধুরীকে ফেলে দেয়। পুলিশের সাথে হুড়োহুড়ি করলে তাদের নিয়ে থানায় চলে যায়। সকলে চলে যায় মির্জা বাড়িতে। মিজানুর চৌধুরী যায় বাড়ির পাশে রশিদ মির্জার কবরের কাছে, গিয়ে মোনাজাত করে তারপর একা একা বলে, তোকে ভুল বুঝে থাকলাম কত বছর, ক্ষমা চাওয়ার সুযোগটাও পেলাম না। সেদিন তোর জায়গায় আমি থাকলেও হয়তো সন্তান সম্ভবা মেয়েকে নিজের ভাইয়ের বউ করতাম না, কিন্তু আমি বুঝিনি বোনের মৃত্যুতে তোকে দোষী ভেবে শেষ দেখতেও আসিনি। পারলে ক্ষমা করে দিস। মিজানুর চৌধুরী চোখের পানি রোহানকে আসতে দেখে সেটুকু মুছে নেয়। তারপর মির্জা বাড়ির ভেতরে যায়। কতদিন পর পা রাখলো এই বাড়িতে। চারিপাশে তাকিয়ে দেখে আগে আসলে এখানে বসে রশিদ মির্জার সাথে কত গল্প করত, সেই সব সামনে ভেসে উঠছে, কিন্তু আজ সে নেই, সব স্মৃতি। মির্জা বাড়িতে বসে আছে মিজানুর চৌধুরী, পাশে রোহান, ও পাশে রশিদ আর রুহি দাঁড়িয়ে। রাফিয়া হসপিটালের গেছে, সাথে আকাশও আছে। মিজানুর চৌধুরী উঠে রিশাদের কাছে যায়, হাত জোর করে বলে, আমায় ক্ষমা করে দিও বাবা। তোমাকে অনেক কিছু বলেছি, কত বকা দিয়েছি, বেয়াদব ছেলে বলে আখ্যায়িত করেছি। এজন্য আমার নিজের খারাপ লাগছে। তোমার বাবার কাছে ক্ষমা চাইতে পারিনি। রিশাদ মিজানুর চৌধুরীর হাত ধরে বলে, না না আঙ্কেল, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এখানে কারো দোষ নাই, সবই ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। মিজানুর চৌধুরী রিশাদকে জড়িয়ে ধরে, মাথায় হাত রাখে, তারপর পাশে তাকিয়ে নিজের মেয়েকে কাছে টেনে নেয়। রুহি কান্না করে দেয়, তুই ঠিকই বলেছিলি, আমি শুনিনি। আজ বুঝতে পারছি তোর কথা ঠিক। ঋষাদের মতো ছেলে আর কোথাও পেতাম না। বলে রুহির হাত রিশাদের হাতে তুলে দেয়, তারপর বলে, এই যে নিজের হাতে মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, কখনো হাত ছেড়ে দিও না। যদিও আমার বিশ্বাস আছে আজ তৈরি হয়েছে, তুমি কখনো আমার মেয়েকে ছাড়বে না। 2 মাস পর আজ মির্জা বাড়ি আর চৌধুরী বাড়ি সেজেছে নতুন রূপে। পুরো বাড়ি আলোয় আলোময়। এত সাজার কারণ রোহান আর রাফিয়ার বিয়ে, আর চারিদিকে মানুষের ছড়াছড়ি। বিয়ে বলে কথা। সেদিনের পরে রাশেদা মির্জা সুস্থ হয়ে বাড়ি আসেন। প্রায় 1 মাস পর পুরোপুরি সুস্থ হয়ে এসে এখন শোনে নিজের স্বামী বেঁচে নেই। তখন তিনি ভীষণ ভেঙে পড়েন। রুহি, রাফিয়া আর রিশাদ ওনাকে বুঝিয়েছে। তারপর মন খারাপ করে থাকে, যা হয়েছে তা ফিরে আসবে না ভেবে সময়ের সাথে মেনে নেয়। এই তো কয়েকদিন আগে রিশাদ নিজেই মিজানুর চৌধুরীর সাথে রোহান আর রাফিয়ার কথা জানায়। তারপর রাশেদা মির্জার সাথে কথা বলে বিয়ে ঠিক করে। রাফিয়াকে বিয়ের জন্য সাজাচ্ছে পার্লারের মানুষ। রুহি পাশে বসে দেখছে। রাফিয়া, তোকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। আমার ভাই তোকে দেখলে হার্ট অ্যাটাক করবে। ওই যে বিভিন্ন ভিডিওতে দেখায়, বউকে দেখে জামাই চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে পড়ে যায়, ওই রকম রিয়াকশন হবে। রাফিয়া লজ্জায় রাঙা হাসি দেয়, তারপর বলে, তুই কখন সাজবি? আমার সাজ লাগবে না। সাজতে হবে বলে পার্লারের একজনকে বলে, আপু ওকে একটু সাজিয়ে দেন তো। রাফিয়ার সাথে রুহিকে সাজানো হয়, তবে রুহি শাড়ির সাথে সাধারণভাবে সাজে। 3 কবুল বলে রোহান আর রাফিয়ার বিয়ে সম্পূর্ণ হয়। এবার বিদায়ের পালা। রাফিয়া তো কান্নাকাটি করে শেষ, নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করছে। পাশে দাঁড়িয়ে আছে রুহি।
আশেপাশে তাকিয়ে ভাইকে দেখতে পায় না। রাফিয়ার দৃষ্টি দেখে রুহি রিশাদকে ডেকে আনে। রাফিয়া ভাইকে পেয়ে আরও কান্না শুরু করে। আজ বাবাকে ভীষণ মিস করছে। বিদায়বেলা বাবা নেই, এই তো কিছুদিন আগে ছিল। বাবার কাছে কত বায়না করতো। সবার থেকে বিদায় নিয়ে রাফিয়াকে নিয়ে রোহান গাড়িতে ওঠে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। রোহান ওর চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন? মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, পরে মানুষ বউ দেখতেই সে পেতনি ভেবে ভয় পাবে। রাফিয়া কান্নার মাঝে হেসে ওঠে। রোহান রাফিয়াকে হাসতে এই কথাটা বলেছিল। সব সময় আপনার ফাজলামো করা লাগবে? রোহান এক দৃষ্টিতে রাফিয়ার দিকে তাকিয়ে থাকে। ওর হাত দুটো বলে, এই যে পার্মানেন্ট হাত ধরলাম আর ছাড়বো না। আগে ভয় পেতাম হারানোর, আজ সেই ভয় নেই, কারণ পবিত্র বন্ধনে জড়িয়ে নিজের করে নিয়েছি, মরণ ছাড়া আলাদা হব না। রাফিয়া ও রোহান দুজনের চোখে মুখে আজ পূর্ণতার হাসি। ভালোবাসায় পূর্ণতা পাওয়ার অনেক কঠিন শত ঝড় ঝাপটা পেরিয়ে এই আনন্দের পূর্ণতা পেয়েছে দুইজন ভালোবাসার মানুষ। রিশাদ এখনও গেটের সামনে দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। সবাই চলে গেছে। রুহি ওর পাশে দাঁড়িয়েছিল, ওর ঘাড়ে হাত দিয়ে। রিশাদ রুহির দিকে যায়। চলো আজকে রাস্তায় হাঁটতে চাই। রুহি রিশাদের ইচ্ছাটা পূরণ করতে রাজি হয়ে যায়। তারপর দুজনে বেরিয়ে পড়ে নির্জন রাস্তায়। হাতে হাত রেখে হেঁটে চলেছে। দুজন রাস্তায় মানুষ নেই তেমন একটা, তবে মাঝে মধ্যে দু একটা রিক্সা যাচ্ছে। রাতের আকাশে চাঁদ উঠেছে। অন্ধকার রাস্তায় চাঁদের আলোয় হালকা আলোকিত। রুহির মুখে চাঁদের আলো পড়ছে। সেদিকে তাকিয়ে আছে। রুহির সেদিকে খেয়াল নেই। হঠাৎ রিশাদ বলে ওঠে, তুমি কি হবে আমার জীবনে শ্রাবণ ধারার বৃষ্টি, যার নরম পরশে ভিজে যাবে আমার শুকনো আশা, যেখানে ব্যথার কাহিনী রঙিন ফুল হয়ে ফুটবে, আর সেই মাটিতে জন্ম নেবে জীবনের নতুন গল্প। তুমি কি আমার একলা রাতে স্নিগ্ধ চাঁদ হবে, যার আলোক রেখা পথ দেখাবে অন্ধকারের মাঝে। তোমার মিষ্টি হাসি হয়ে উঠবে আশার দীপশিখা, যেখানে হারিয়ে গিয়ে নিজেকে খুঁজে পাবো নতুন করে। তুমি কি আমার তপ্ত দুপুরের বাতাস হবে, যার নরম পরশে মুছে যাবে দিনের সমস্ত ক্লান্তি। তোমার সান্নিধ্যে খুঁজে পাবো শীতল প্রশান্তি, যেখানে শুরু হবে এক অপার আনন্দের জাগরণ। তুমি কি আমার জীবনে সেই স্থির আশ্রয় হবে, যে কোনো সব দুঃখ শোক আর একাকিত্ব বিলীন হবে। তোমার ভালোবাসায় গড়ে তুলবে এক অমর সম্পর্ক, যে সম্পর্ক বেঁচে থাকবে শুধু তুমি আর আমি। আমি আপনার জন্য সব কিছু হতে রাজি, আর আমি তো পুরোটাই আপনার, আর আপনাতে মিশে থাকতে চাই আজীবন। দুজনেই তৃপ্তির হাসি হেসে হেঁটে চলে যায় নির্জন পথে।